হ্যালো ভিউয়ার্স, দেখুন তো এই পরিচিত ব্র্যান্ডগুলো চিনতে পারেন কিনা? এসার, অ্যাপাসার, এইচটিসি, আসুস, বেনকিউ, সাইবারলিংক, ফক্সকন, গিগাবাইট, রিয়েলটেক, ট্রান্সেন্ট, অ্যাডাটা, থার্মালটেক, এসব ব্র্যান্ডগুলোর সাথে সবার পরিচিত হওয়ার কথা। অধিকাংশই কম্পিউটার পার্টস ম্যানুফ্যাকচারার। ইলেকট্রনিক্স বিজনেস ওয়ার্ল্ডে নামগুলো কিন্তু ব্যাপক পরিচিত। এগুলো কোন দেশের কোম্পানি জানেন? এগুলো রিপাবলিক অফ চায়নার কোম্পানি। কনফিউজড হবেন না, আমি কিন্তু পিপলস রিপাবলিক অফ চায়না বা পিআরসির কথা বলছি না, বলছি রিপাবলিক অফ চায়না, আরওসির কথা। শুধু সেটাই নয়, পশ্চিমা কিছু নামকরা কোম্পানি তৈরি হয়েছে রিপাবলিক অফ চায়না তথা আরওসি বংশোদ্ভূত মানুষের হাতেই, যেমন এনভিডিয়া, ট্রেন্ড মাইক্রো, এবং এই যে আমরা ইউটিউব ইউজ করছি, এই ইউটিউবের কো-ফাউন্ডারও তাইওয়ানিজ বংশোদ্ভূত। ইন্টারেস্টিং বিষয় হলো, এই ভিডিও যখন বানাচ্ছি অন্তত এখন পর্যন্ত রিপাবলিক অফ চায়নার সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, ভবিষ্যতে কোনোদিন হবে বলেও মনে হয় না। বাংলাদেশ রিপাবলিক অফ চায়নাকে স্বীকারই করে না। কেবল বাংলাদেশ নয়, রিপাবলিক অফ চীনকে দুনিয়ার বড় বড় কোনো দেশই স্বীকৃতি দেয়নি। এই মুহূর্তে মাত্র 13টি দেশ তাইওয়ানের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক রেখেছে। এই 13টি দেশের ভিতরে আছে প্যারাগুয়ে, গুয়াতামালা, হাইতির মতো দেশ। আর বাকি দেশের নাম বললে চিনবেন না, তাই বলছি না। যেভাবে কমিউনিস্ট চীনের ক্ষমতা ক্রমবর্ধমান, তাতে এই 13টি দেশও ভবিষ্যতে তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে। যেমন হন্ডুরাস 2023 সালে তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করে। 36,000 বর্গ কিলোমিটারের তাইওয়ানের জনসংখ্যা 2,38,00,000, একটি দ্বীপ যা আয়তনে বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ। দুনিয়ার উন্নত দেশগুলোর একটি এই তাইওয়ান, ইনফ্যাক্ট সবচেয়ে হাইটেক দেশগুলোর ভিতরে অন্যতম। উইকিপিডিয়া থেকে দেখা যায়, পারচেসিং পাওয়ার প্যারিটি অনুযায়ী জিডিপি হিসাব করলে এই মুহূর্তে তাইওয়ান দুনিয়ার 20তম বৃহৎ অর্থনীতি। মাথাপিছু আয় $72,000 মার্কিন, আর বিশ্বে 15তম। তাইওয়ানের সাথে কমিউনিস্ট চীনের সম্পর্ক সাপে নেউলে। তাইওয়ান এবং চীনের সম্পর্ককে প্রথমে একেবারে শর্টে বোঝানোর জন্য একটি কাল্পনিক চিত্র তুলে ধরি। ধরুন, বাংলাদেশে একটি পলিটিক্যাল দল এবিসি ক্ষমতায় আছে, অন্য একটি রাজনৈতিক দল XYZ যুদ্ধ শুরু করলো দেশ দখলের জন্য এবং দেশ দখল করে নিল। এবিসি দলটি দেশ ছাড়া হলো। এবিসি দলটি পালিয়ে সেন্ট মার্টিন আইল্যান্ডে ঘাঁটি গাড়ল। এমন একটি সিচুয়েশন হলো, গোটা বাংলাদেশ চলে গেল XYZ দলের হাতে, কিন্তু এবিসি দল এখনো টিকে থাকলো সেন্ট মার্টিন আইল্যান্ডে কোনো বিদেশি শক্তির সাহায্যে। অর্থাৎ এখন বাংলাদেশ দুইটি, XYZ শাসিত মেইনল্যান্ড বাংলাদেশ আর এবিসি শাসিত সেন্ট মার্টিন আইল্যান্ডের ছোট আরেকটি বাংলাদেশ। কমিউনিস্ট শাসিত চীন এবং তাইওয়ানের বিষয়টি মোটা দাগে ঠিক এমন। দেখুন, কমিউনিস্ট চীন না বলে কমিউনিস্ট পার্টি শাসিত চীন বলাটা যথার্থ, কারণ আজকাল সেখানে কেবল কমিউনিস্ট পার্টির শাসন ছাড়া কমিউনিজমের নামগন্ধ খুঁজে পাওয়া মুশকিল। কমিউনিস্ট পার্টি শাসিত চীন স্বপ্ন দেখে তাইওয়ানকে কোনো একদিন মূলভূমির স্বরূপ কমিউনিস্ট পার্টির শাসনের অধীনে আনার, সোজা বাংলায় দখল করার। অন্যদিকে তাইওয়ান তার অটোনমি তথা সেলফ রুল রক্ষা করতে অবিচল। ইন্টারেস্টিং বিষয় হলো, তাইওয়ান এখন পর্যন্ত অফিসিয়ালি তাদেরকে মেইনল্যান্ড চীন থেকে সেপারেট সরভেইন কান্ট্রি হিসেবে ঘোষণা দেয়নি। তাইওয়ান সেলফ গভর্নিং এন্টিটি, যার নিজের সরকার, নিজের আর্মি, নিজের অর্থনীতি, নিজের রাজনীতি, নিজের পতাকা সবই আছে, যেমনটি অন্য সব স্বাধীন দেশের থাকে। অর্থাৎ চীন এবং তাইওয়ানের সম্পর্কটি জটিল। এবার আসুন একটু ডিটেলসে দেখি। চীনের মূল ভূখণ্ড থেকে 180 কিলোমিটার দূরে তাইওয়ান অবস্থিত একটি দ্বীপ। একেবারে সংক্ষেপে যদি এই দ্বীপের ইতিহাস বলি, তাহলে বলতে হয় প্রথমে এখানে বসবাস করত ইন্ডিজিনাস অস্ট্রোনেশিয়ান মানুষেরা। বেশ আইসোলেটেড কন্ডিশনে তারা জীবনযাপন করত। 610 সালে প্রথমবারের মতো চীনের সুই ডাইনেস্টি দ্বীপটি দখলের চেষ্টা করে এবং ব্যর্থ হয়। 1544 সালে আসে পর্তুগিজরা। তারাই দ্বীপটির নাম দেয় ফর্মোসা, যার অর্থ বিউটিফুল আইল্যান্ড। ইউরোপিয়ানদের মধ্যে পর্তুগিজরা প্রথমে এসেছিল, তবে পার্মানেন্ট কোনো পর্তুগিজ প্রেজেন্স সেখানে তারা তৈরি করেনি। 1624 সালে দ্বীপটিতে আসে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা ফর্মোসা দ্বীপের দক্ষিণ পশ্চিম পাশে কলোনি তৈরি করে এবং ট্রেডিং হাব তৈরি করে। ধান, আখ, হরিণের চামড়া এসব ট্রেডিং শুরু করে। অন্যদিকে 1626 সালে স্প্যানিশরা দ্বীপের উত্তর অংশ দখলে নেয় এবং সেখানে বসে চেষ্টা চালায় উপরে চীন এবং জাপানের মধ্যকার সামগ্রিক ট্রেডিং রুটটা কন্ট্রোল করার। 1642 সালে ডাচরা ফর্মোসা দ্বীপ থেকে স্প্যানিশদের হটিয়ে দ্বীপের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরের 20 বছর একরকম তারাই শাসন করে। ওদিকে চীনে তখন মিং এবং চিং ডাইনেস্টির রাইভালরি চলতেছে। 1662 সাল চীনে মিং ডাইনেস্টিকে হটিয়ে চিং ডাইনেস্টি তখন একচেটিয়া ক্ষমতা পায়। ওদিকে তাইওয়ানে আবার মিং ডাইনেস্টির একজন লয়ালিস্ট কোশিঙ্গা ডাচদের হটিয়ে তাইওয়ানে কিংডম অফ তুংনিং প্রতিষ্ঠা করে।
পরবর্তী প্রায় 20 বছর এই কিংডম অফ তুংনিং চীনের মূল ভূখণ্ডে চিং সাম্রাজ্যকে প্রতিহত করে। 1683 সালে এসে চীনের চিং সাম্রাজ্য তাইওয়ানকে অ্যানেক্স করে এবং চীনের ফুজিয়ান প্রভিন্সের একটি অংশ বানিয়ে ফেলে। এরপরে তাইওয়ানে লার্জ স্কেলে হান চাইনিজদের মাইগ্রেশন হয় এবং তাইওয়ানের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায়। যেমন আজকের দিনেও তাইওয়ানে 2,38,00,000 জনসংখ্যার 95 থেকে 97 ভাগই হান চাইনিজ, 2 থেকে 3% আদিবাসী। আবার ফিরে যায় ইতিহাসে, 1895 সালে চীনের হাতছাড়া হয়ে যায় তাইওয়ান। জাপানিজরা তাইওয়ান দখল করে নেয়। জাপানিজ অকুপেশনে তাইওয়ানের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ইমপ্রুভমেন্ট এবং এডুকেশন রিফর্ম হয়। 1911 সাল চীনের মূল ভূখণ্ডে বিশাল একটা ঘটনা ঘটে। চিং ডাইনেস্টির পতন হয় সিংহাই রেভলিউশনের মধ্য দিয়ে। শেষ হলো দীর্ঘকালের রাজতন্ত্র, তৈরি হয় রিপাবলিক অফ চায়না তথা আরওসি। খেয়াল রাখুন বিষয়টি, অর্থাৎ আরওসি কিন্তু তৈরি হলো 1912 সালে চীনের মূল ভূখণ্ডে রেভলিউশনের মধ্য দিয়ে। আরওসির প্রথম প্রেসিডেন্ট হিসেবে 1 জানুয়ারি 1912 সালে শপথ নেন সান এত সেন। তিনি আজও আরওসির ফাউন্ডিং ফাদার। একটা বিষয় মনে রাখুন, তখন কিন্তু আজকে তাইওয়ান আরওসি এর আন্ডারে ছিল না, ছিল জাপানের নিয়ন্ত্রণে। আরওসি এর রেভলিউশনারি সরকারের প্রথম প্রেসিডেন্ট সান এত সেন মাত্র 4 মাস টিকতে পেরেছিলেন। বিপ্লবের পর যা হয়, মিলিটারি চায় প্রভাব বিস্তার করার, আর সিভিলিয়ান বিপ্লবীরা চায় ক্ষমতা ধরে রাখার, ফলে কনফ্লিক্ট হয়ে পড়ে অনিবার্য। চাইনিজ মিলিটারি জেনারেল ইয়ং শিকাই, যিনি নিজেও ওই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সফল রোল প্লে করেছিলেন, তিনি এবার সান এত সেনকে সরিয়ে নিজেই প্রেসিডেন্ট হয়ে যান। এরপর যা হয় সেটাই হয়, রিপাবলিক অফ চায়নাতে শুরু হয় স্বৈরশাসন। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ফরাসি বিপ্লবের 1 দশক যেতে না যেতেই নেপোলিয়নের আগমন। এরপর নেপোলিয়ন যেমন নিজেই আবার রাজতন্ত্র কায়েম করেছিলেন, চীনেও তেমনটি হয়। সিংহাই রেভলিউশনের মাত্র 3 বছরের মাথায় 1915 সালে ইয়ং শিকাই নিজেই সম্রাট ঘোষণা করেন নিজেকে। প্রটেস্ট শুরু হয়। 1 বছর পর 1916 সালে ইয়ং শিকাই মারা যান। চীনে এরপর শুরু হয় ওয়ারলর্ড ইরা। আলাদা আলাদা রিজনে আলাদা আলাদা ওয়ারলর্ড রাজত্ব করা শুরু করে, অর্থাৎ রীতিমতো কেওয়াস। আর ওই যে সান এত সেন, উনি দক্ষিণ চীনের গুয়াংজুতে যেয়ে ন্যাশনাল ইউনিটির ডাক দেন। প্রথম বিশ্বযুদ্ধের আগে চীনের চিংডাও ছিল জার্মানির দখলে, আর ওই হাই ছিল ব্রিটেনের দখলে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষে ভার্সাই ট্রিটির আওতায় পরাজিত জার্মানির দখল থেকে চিংডাও হাত বদল হয়ে চলে যায় জাপানের কাছে। বিষয়টি মোটেও ভালোভাবে নেয় চাইনিজরা। 4 মে 1919 বেইজিং এ শুরু হয় বিশাল প্রোটেস্ট, যাকে মে 4th মুভমেন্ট বলে। এই মুভমেন্টের কারণে চাইনিজদের ভেতরে জাতীয়বাদী চেতনা, সাম্রাজ্য বিরোধী মনোভাবের বিকাশ ঘটে। মনে রাখবেন, তখনও চাইনিজ মাটির বেশ কিছু স্থান দখল করে রেখেছে সাম্রাজ্যবাদী শক্তি, যেমন ব্রিটেন এবং জাপান। 1919 সালে সান এত সেন তৈরি করেন কুইমিংতাং, অর্থাৎ ন্যাশনালিস্ট পার্টি অফ চায়না। 1921 সালে তৈরি হয় চাইনিজ কমিউনিস্ট পার্টি। 1920-এর দশকের শুরুতে কুইমিংতাং এবং কমিউনিস্ট পার্টি একসাথে মিলে তৈরি করে ফার্স্ট ইউনাইটেড ফ্রন্ট, যার কাজ ছিল চাইনিজদেরকে ইউনিফাই করা। তখনও চীনের বিভিন্ন রিজনে ওয়ারলর্ডদের শাসন ছিল। ছবিতে দেখছেন 1926 সালের চীন। ওই যে নীল অংশটা, ওটা ছিল কুইমিংতাং এর নিয়ন্ত্রণে, আর ওই গাঢ় সবুজ অংশটি ওটা ছিল কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণে, অর্থাৎ মাও জেদাং এর নিয়ন্ত্রণে। 1926 সালে কুইমিংতাং এর মিলিটারি অফিসার চেং কাই শেক নর্দার্ন এক্সপেডিশন শুরু করেন। উত্তর পাশের প্রভিন্সগুলোকে ওয়ারলর্ডদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে কুইমিংতাং সরকারের নিয়ন্ত্রণে আনার জন্য তিনি যুদ্ধে নামেন, অর্থাৎ উত্তরের বেশ কিছু এলাকা তিনি দখলও করে নেন। 1927 সাল ম্যাপে রেড স্টার দিয়ে চিহ্নিত জায়গাগুলো দখল করে নেয় কুইমিংতাং আর্মি। কিন্তু সে বছরই কুইমিংতাং এর ডানপন্থীদের সাথে বিরোধ বাঁধে বামপন্থী কমিউনিস্ট পার্টির। ফলাফল 1923 সালে যে ঐক্য হয়েছিল সেটা ভেঙে যায়, মারামারি শুরু হয় এবং 12 এপ্রিল 1927 সালে সাংহাইতে 5 থেকে 10,000 কমিউনিস্ট পার্টির সদস্যকে হত্যা করা হয়, যা সাংহাই ম্যাসাকার হিসেবে পরিচিত। ফলাফল চাইনিজ সিভিল ওয়ার শুরু হয়, কুইমিংতাং ভার্সেস চাইনিজ কমিউনিস্ট পার্টি। চাইনিজ কমিউনিস্ট পার্টি তখন উইক ছিল, তারা গ্রামে গঞ্জে পাহাড়ে চলে যায়, গেরিলা যুদ্ধ শুরু করে। 1931 সাল চীনের মানচুকুয়া অঞ্চল দখল করে নেয় জাপানিজরা। দখলকৃত জায়গায় পাপেট চাইনিজ সরকার বসিয়ে দেয় এবং এই সরকারের প্রধান কে ছিল গেস করুন তো? ওই যে 1912 সালে বিপ্লবে যে চিং সাম্রাজ্যের উৎখাত হয়েছিল, সেই চিং রাজবংশের জীবিত শেষ সম্রাট পুই। 1937 সালে চীন এবং জাপানের ভেতরে ফুল স্কেল যুদ্ধ শুরু হয়। এ সময়ে চায়নার নানজিনে ভয়াবহ ম্যাসাকার চালায় জাপানিজরা। চাইনিজ ইকোনমি ধুলায় মিশিয়ে যায় এই যুদ্ধে।
চাইনিজদের ঠেকাতে চাইনিজ কমিউনিস্ট পার্টি এবং কুইমিংতাং আবার বিরোধ ভুলে ঐক্য গঠন করে, যা সেকেন্ড ইউনাইটেড ফ্রন্ট নামে পরিচিত। এতদিন ধরে চাইনিজ কমিউনিস্ট পার্টি যে গেরিলা যুদ্ধ করে এসেছিল, এবার তাদের সেই দক্ষতা কাজে লাগে জাপানিজদের বিরুদ্ধে। সে সাথে কমিউনিস্ট পার্টি চীনের সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তারের একটা সুযোগ পেয়ে যায়। ছবিতে দেখতে পাচ্ছেন 1943 সালে জাপানিজদের দখলকৃত জায়গাগুলো সবুজ সাদা এবং সবুজ লাল শেড দিয়ে দখলকৃত জায়গাগুলো তুলে ধরা হয়েছে। 1945 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায় জাপান। সেই সাথে ফরমোসা দ্বীপ অর্থাৎ তাইওয়ান ছেড়ে চলে যেতে হয় জাপানিজদের। ম্যানচুকুও এবং নর্দার্ন চীন লিবারেট করে সোভিয়েত আর্মি, আর বাকি অংশ লিবারেট করে ব্রিটেন, আমেরিকা, জাপানিজ ফোর্স সম্মিলিতভাবে। চীন ছেড়ে চলে যায় জাপান, আর অমনি কমিউনিস্ট পার্টি এবং কুইমিংতাং অর্থাৎ ন্যাশনালিস্ট পার্টি আবার শুরু করে নিজেদের ভেতরে যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমারা রিপাবলিক অফ চায়না অর্থাৎ আরওসি কে সমর্থন জানায়। 1945 সালে আরওসি হয়ে যায় জাতিসংঘের সদস্য, এবং যেন তেন সদস্য নয়, রীতিমতো সিকিউরিটি কাউন্সিলের 5 সদস্যের একটা। চীনে কুইমিংতাং পার্টির শাসনের প্রতি এক অংশের মানুষের তীব্র অসন্তোষ তৈরি হয়। ওদিকে কমিউনিস্টদের প্রভাব বাড়তে থাকে। সোভিয়েত ইউনিয়ন তাদের হেল্প করতে থাকে। গেরিলা যুদ্ধ চালাতে থাকে কমিউনিস্ট সেনারা। 1949 সালে মাও জেদং এর চাইনিজ কমিউনিস্ট পার্টি চীনের মূল ভূখণ্ড থেকে চিং কাই শেকের ন্যাশনালিস্ট দল অর্থাৎ কুইমিংতাংদের বিতাড়িত করে এবং গণচীন বা রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠিত করে। অন্যদিকে কুইমিংতাং সরকার এসে আশ্রয় পায় তাইওয়ানে অর্থাৎ ফরমোসা দ্বীপে। দ্বীপটি থেকে যায় রিপাবলিক অফ চায়না হয়ে। দ্বীপটিকে কমিউনিস্টরা দখল করতে পারেনি, আর এর মূল কারণ আমেরিকা। কমিউনিজমের বিস্তার রোধে চিং কাই শেকের সাপোর্টে দাঁড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র। 1955 সালে জিংশেন এবং ডাচেন আইল্যান্ড তাইওয়ানের কাছ থেকে কেড়ে নেয় চীন, যুদ্ধ করে অবশ্যই। 1958 সালে চীন চেষ্টা করে তাইওয়ানের কন্ট্রোল থেকে কিনমেন আইল্যান্ডকে দখলে নেয়ার। দেখতেই পাচ্ছেন দ্বীপটি যতটা না তাইওয়ানের তথা ফরমোসা দ্বীপের কাছে, তার চাইতেও বেশি চীনের মূল ভূখণ্ডের নিকটে। তবে সেবার অবশ্য তাইওয়ান সফলভাবে চীনের আগ্রাসন প্রতিহত করে, থ্যাঙ্কস টু ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। উল্লেখ্য যে 1955 সাল থেকে আমেরিকার সাথে তাইওয়ানের মিউচুয়াল ডিফেন্স ট্রিটি কার্যকর হয়, অর্থাৎ তাইওয়ানকে রক্ষা করা হয়ে যায় আমেরিকার দায়িত্ব। ওদিকে একসময়ের আইডিওলজিক্যাল মিত্র সোভিয়েত ইউনিয়নের সাথে মাও জেদং এর চীনের সম্পর্ক খারাপ হতে শুরু করে স্টালিনের মৃত্যুর পর। নানান কারণে এমনটি হয়েছিল, যেমন সোভিয়েত প্রিমিয়ার নিকিতা ক্রুশ্চেভ চীনের মাও জেদং এর সমালোচনা শুরু করেন। ওদিকে তিব্বত ইস্যুতে চীন ও ভারতের চলমান বৈরিতায় সোভিয়েত ইউনিয়ন ভারতের পক্ষ নিতে শুরু করে। 1962 সালে চীন ভারত যুদ্ধে সোভিয়েতরা ভারতের পক্ষ নেয়, আর আইডিওলজিক্যাল ইস্যু তো আছেই। 1959 সালে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিস্ট চীনের মধ্যে বর্ডারে সংঘাত পর্যন্ত হয়। ওদিকে আমেরিকা এই বিরোধটাকে কাজে লাগায়। আমেরিকা এবং কমিউনিস্ট চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে সবচাইতে যে দেশটির আগ্রহ ছিল সেটা পাকিস্তান, কারণ এই দুইটি দেশই তাদের ব্যাকার। 1971 সালের এপ্রিল মাসে আমেরিকার টেবিল টেনিস টিম কমিউনিস্ট চীনে যায় ডিপ্লোমেসির অংশ হিসেবে। শুরু হয় পিং পং ডিপ্লোমেসি। যে কমিউনিস্ট চীন ছিল আমেরিকার জন্য একরকম নিষিদ্ধ দেশ, সেই চীনের সাথে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও তার বিখ্যাত উপদেষ্টা হেনরি কিসিঞ্জার সম্পর্ক উন্নয়ন শুরু করেন। আমেরিকা চাইলে কত কিছুই তো হয়, শত্রু শত্রু আমার বন্ধু পলিসি ছিল ঠিক তেমনই। 1971 সালের অক্টোবর মাসে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে পাশ হয় রেজলিউশন 2758। তাইওয়ান অর্থাৎ রিপাবলিক অফ চায়নাকে সরিয়ে জাতিসংঘের সদস্যপদ ট্রান্সফার হয় পিপলস রিপাবলিক অফ চায়নার কাছে, অর্থাৎ চিং কাই শেকের ক্যাপিটালিস্ট চায়না আউট আর মাও জেদং এর কমিউনিস্ট চায়না ইন। যে তাইওয়ান ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য, তাদের এখন থেকে কোনো ইউএন মেম্বারশিপই থাকলো না। তো এর পরের পর্বে বলবো কিভাবে তাইওয়ান এত কিছুর পরও এত শক্তিশালী হয়ে ওঠে অর্থনৈতিকভাবে। আর তাইওয়ানের সবচাইতে নামকরা কোম্পানির নাম তো বলিনি, সেসব পরের ভিডিওতে জানাবো। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ দিতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকসে। ধন্যবাদ।